বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী আছে বলে আমি মনে করি না। আমাদের এই সাবেক এমপি বা সাবেক মেয়র আমজাদ হোসেন সরকার, আপনারা জানেন যে উনি সর্বশেষ পৌর নির্বাচন করেছিলেন, তাকে কিন্তু পৌরসভায় বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। তখন মনোনয়নপত্র দিয়েছিল অ্যাডভোকেট ওবায়দুর রহমানকে, আর তার ছেলে বিদেশে ছিল এবং আমজাদ হোসেন সরকারের মৃত্যুরও প্রায় 1-1.5 বছর পর সে দেশের মাটিতে ফিরেছে। সে সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা একটা সম্মানার্থে, আমজাদের সম্মানার্থে একটা পদ দিয়েছিলাম, কিন্তু বিগত উপজেলা নির্বাচন যেটা আমাদের করার জন্য নিষেধ ছিল, সেই দলকে সে বাদ দিয়ে দেখা গেছে যে বিদ্রোহী হয়ে ওই উপজেলা নির্বাচন করেছিল, যে কারণে দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সে একটা মুচলেকা দিয়েছে যে আমি দলের বাইরে আর কখনো যাব না, দলের নিয়মকানুন শৃঙ্খলা এটা মেনে চলব। কিন্তু যারা ওই প্রথমবারে দেখা গেছে দল থেকে বাইরে চলে গেছে, অর্থাৎ দলের সঙ্গে মুনাফিকি করেছে, এবারও দলের এই মুচলেকা দিয়ে আবার সে প্রার্থী হয়েছে। তাকে আমরা মনে করি না সে বিএনপির প্রার্থী। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, আজকে মনোনয়নপত্র আমরা দেওয়ার আগে সে মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপির একটিও নেতা কর্মী তার সঙ্গে ছিল না। সে কোনোভাবেই বিএনপির প্রার্থী না। সে ব্যক্তিগতভাবে দাঁড়াতে পারে, সবার স্বাধীনতা আছে, সেই হিসাবে একটা স্বতন্ত্র প্রার্থী হিসাবে সে দাঁড়াচ্ছে এবং তার জন্য বিএনপির কোনো ক্ষতি হবে বলে আমি একেবারেই বিশ্বাস করি। তার বিএনপিতে কোনো অবদান নাই, বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। আর সে যে মুচলেকা দিয়ে আবার যে কাজটা করলো, দল তাকে, আমরা বিশ্বাস করি যে দল তাকে চিরতরের জন্য তাকে বহিষ্কার করে দেবে। মনোনয়নপত্র জমা করলাম আমরা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ এবং সৈয়দপুর পৌরসভা, এই 3টি ইউনিয়নতে আগে একটু গণসংযোগ করেছি আমরা। এখন তো নির্বাচনী প্রচার প্রপাগান্ডা আপাতত বন্ধ আছে। তা আমি যে পর্যন্ত গণসংযোগ করেছি, আমি দেখেছি যে কিশোরগঞ্জ এবং সৈয়দপুরের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যেভাবে মানুষের উৎসব দেখেছি এবং তরুণদের উৎসাহ দেখেছি, আমাদের দলের একটা পক্ষে এই কথা আছে যে আগামী দিনে তরুণের ভোট ধানের শীষের পক্ষে ভোট। এই সারায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। আর আপনারা জানেন যে 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন। আমরা দেখেছি যে ঢাকার বুকে লাখ লাখ না কোটি মানুষের সমাবেশ হয়েছে এবং উনি যে বক্তৃতা করেছেন, একদিকে যেমন বলছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা উল্লেখ করেছেন এবং সর্বশেষ উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষকে নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 2023 সালের 13ই জুলাই তিনি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সর্বশেষ এটিকে সংক্ষিপ্ত করে আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষি কার্ডের কথা বলা হয়েছে, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য কাজের কথা বলা হয়েছে। সর্বোপরি এদেশের মানুষের সুখ শান্তি এবং নির্বিচ্ছিন্নভাবে মানুষ যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের কর্মসূচি আছে। আমরা নিশ্চয়ই এই কর্মসূচি নিয়ে দলের সাধারণ মানুষের কাছে যাব এবং বিগত দিনে বা এই আজকের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং তিনি 1975 সালে যখন দেশ আবার একটা ক্রান্তিকাল, তখন আবার এসে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি এসে এদেশের মানুষ টেনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোদাল এবং কাস্তে হাতে শহীদ জিয়া মাঠে মাঠে তিনি প্রকৃতভাবে কৃষকের উন্নয়নের জন্য, শিল্প কলকারখানা উন্নয়নের জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি ছিল, যে অর্থনীতিতে দেশ এবং বিদেশে বলছিল যে আমাদের অর্থনীতি হলো তলাবিহীন ঝুড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এই স্বল্প সময় মাত্র 5 বছরে দেশের অবস্থা এমন নিয়ে আসছেন যে সারা বিশ্ব বলছে যে বাংলাদেশ হলো ইমার্জেন্ট টাইগার। আমাদের প্রতিবেশী দেশ সমূহের সঙ্গে একটা সুসম্পর্ক হয়েছে, বিশেষ করে আরব বিশ্বের সঙ্গে
একটা সুসম্পর্ক ছিল এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রথম সংবিধানে বিসমিল্লাহ রহমানির রহিম এই কথাটা সংযোজন করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে ইসলামের আদর্শ তথা মহানবী যে চরিত্র সেই চরিত্রের অনুসরণ করে আমরা দেশ গঠন করতে চাই। আমাদের প্রতিজ্ঞাই হলো এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা যেন কারো তাবেদার না হই এবং সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই। এটি হবে আমাদের পররাষ্ট্রনীতি। আর আমাদের এলাকার উন্নয়নের জন্য আপনারা জানেন যে এই উত্তরাঞ্চলে আমাদের এলাকাগুলো অবহেলিত। আমরা সৈয়দপুর রাজনৈতিক জেলা বলি। আমাদের একটা আশা আছে যে আমরা আগামী দিনে এই এলাকাটাকে উন্নত করার জন্য সৈয়দপুর শুধু রাজনৈতিক জেলা না, প্রশাসনিক জেলায় যাতে পরিণত হয় তার চেষ্টা করব। আমাদের সৈয়দপুরে ব্যাপক উন্নয়ন করার সুযোগ আছে। আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ের বৃহৎ একটি কারখানা। এই কারখানায় বিগত দিনে আমরা দেখেছি যে 15,000 শ্রমিক কাজ করত এবং এই শ্রমিকের বাসস্থান সৈয়দপুরে হতো না, পার্বতীপুরে তাদের বাসস্থান দিয়ে শাটেল ট্রেনের মাধ্যমে সকালবেলা নিয়ে আসা হইতো এবং কাজ শেষে তাদেরকে ফেরত দেওয়া হইতো। আজকে সেই কারখানা ম্রিয়মাণ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় যখন তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি, তখন এই সৈয়দপুরে এসে বলছিলেন যে কারখানাকে ডাবল শিফট করতে হবে, শ্রমিক নিয়োগ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে যাতে এখান থেকে রেলের সম্পূর্ণ যন্ত্রপাতি আমরা উৎপাদন করতে পারি। কিন্তু এটা দুঃখিত যে কারখানাটা মুখ থুবড়ে পড়ে আছে। বিগত দিনে নানা কারণে এই চুরি চামারি এবং টেন্ডারবাজি এইসব কারণে কারখানা প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমরা সেই কারখানাটাকে প্রথম কাজ হবে পুনরুজ্জীবিত করা। রেলের যে অব্যবহৃত জমি, আপনারা জানেন যে সৈয়দপুর শহরটা রেলের শহর। এইখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের দোকানপাট আছে, কিন্তু এটা রেলের জমিতে আছে। এবং তাদের যে শ্রমিকদের যে পরিত্যক্ত বাসাগুলো, সেগুলো দেখা গেছে যে যেমন তেমনভাবে মানুষ দখল করে বসবাস করছে এবং রেল যথাযথভাবে তাদের রেভিনিউটাও পাচ্ছে না। আগামী দিনে আমরা বিশেষ করে বিএনপি সরকার হয় এবং আমি আমার এলাকার থেকে যদি নির্বাচিত হই, তাহলে এই সৈয়দপুরের গণমানুষের যে আকাঙ্ক্ষা এই রেলের শহর, এইটাকে আইনের আওতায় নিয়ে এসে এই যে উদ্বৃত্ত জমি কীভাবে সেটেলমেন্ট দেওয়া যায় তার একটা ব্যবস্থা অবশ্যই করব। এবং কারখানাটা আজকে দেখা যায় যে যন্ত্রপাতি বিদেশ থেকে বা বাইরের থেকে আমদানি করে শুধু সেগুলো ফিটিংস করা হচ্ছে। এটা ফিটিংসের কারখানা না, এখানে যাতে উৎপাদন হয় এবং রেলের সামগ্রী তৈরি করে আমরা যাতে রেলটাকে সচল রাখতে পারি তার ব্যবস্থা প্রথম ধাপে আমি করতে চাই। আপনারা আরও জানেন যে সৈয়দপুর আমাদের বিমানবন্দর, এই উত্তরাঞ্চলের গেটওয়ে এটা। এখান থেকে একেবারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের মানুষ এখান থেকে যাতায়াত করে। আমরা চাই আমাদের এখানে একটা বৃহৎ ইপিজেড আছে। এই ইপিজেডে যে সমস্ত মালামাল উৎপন্ন হয় এগুলো বিদেশে রপ্তানি হয়। এখন বিদেশিরাও আমাদের সৈয়দপুর বা নীলফামারীতে আছে। আমরা এই বিমানবন্দরের কাজ কিন্তু সম্প্রসারণের জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটা এখন মুখ থুবড়ে পড়ে আছে। আমি চেষ্টা করব যে এই বিমানবন্দরটাকে সম্প্রসারণ করে আঞ্চলিক হাবে পরিণত করা, যাতে শুধু আভ্যন্তরীণ বাংলাদেশের বিমান না, আমাদের আশেপাশের দেশ যেমন ভারত, ভুটান, নেপাল, এমনকি চায়না, তারা যেন এখান থেকে উঠানামা করতে পারে। তাহলে আমাদের ইপিজেড সহ আমাদের ব্যবসা বাণিজ্য এটা সম্প্রসারিত হবে, সেই লক্ষ্যে আমি কাজ করব। আমাদের এই যে বিসিক শিল্পনগরী আপনারা দেখেছেন বা আপনারা জানেন যে বাংলাদেশের অনেক বিসিক শিল্পনগরী এখনও পড়ে আছে, সেখানে শিল্প প্রতিষ্ঠান ওইভাবে গড়ে ওঠেনি। আমাদের বিসিক শিল্পনগরী পূর্ণাঙ্গ হয়েছে এবং কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান যারা করেছে বাইরে জমি কিনে সংযোজন করেছে। আমি চেষ্টা করব বিসিক শিল্পনগরীর আরও জমি অধিগ্রহণ করে এটা সম্প্রসারিত করে যারা শিল্প প্রতিষ্ঠান করতে চায় তাদের এই সুযোগ তৈরি করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আপনারা জানেন যে এই বিগত 1971 সালে আমাদের এখানে 22টি ক্যাম্প আছে। এই ক্যাম্পে অসংখ্য মানুষ আজকে বসবাস করছে এবং দুর্বিষহ জীবনযাত্রা তারা পালন করছে। এই ক্যাম্পগুলো কীভাবে উন্নয়ন করা যায় এবং তারা এখন বাংলাদেশের নাগরিক এবং সকল অধিকার তারা ভোগ করছে। সুতরাং এই ক্যাম্পগুলোকে উন্নয়ন করে এবং তাদের পার্মানেন্ট একটা সেটেলমেন্টের ব্যবস্থা করা। আপনারা যেমন জানেন যে আমাদের আবাসন যেটা আমরা করেছি ঢেলাপিরে, এইটা বিএনপির আমলে আমরা এটা করা হয়েছে। সেখানে 1000 পরিবারকে সেটেল করা হয়েছে।
অনুরূপভাবে জায়গা নিয়ে এই সমস্ত লোকজনকে যারা বাস্তুহারা সত্যিকারের অর্থে তাদেরকে সেটেলমেন্ট করার একটা ব্যবস্থা আমরা করব। কিশোরগঞ্জ আমাদের একটা বিস্তীর্ণ এলাকা এবং কৃষি পণ্য উৎপন্ন হয় সেখানে অনেক অনেক বেশি। আমাদের এই অঞ্চলের দুঃখ যে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না। আমরা বিগত সামনের দিনে আমাদের সরকার গঠন হলে আমরা পানির ন্যায্য হিস্সা পাওয়ার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারতকে আমরা অনুরোধ করব। আর যদি কোনোভাবেই ভারত রাজি না হয়, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে এই যে আন্তর্জাতিক নদী, সেই নদীর পানির ন্যায্য হিস্সা যাতে আমরা পাই তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আমাদের ওইখানে যে সেচ ব্যবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ছিল যে খাল খনন করো, পানি সঞ্চয় করো সেখানে এবং পানি সেচ করে খাদ্যের উৎপাদন বাড়াও, এবং তার আমলে সত্যি সত্যি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম। আমরা যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এই তিস্তা ব্যারেজ এবং তার যে ক্যানেলগুলো সেগুলো সম্পূর্ণরূপে যাতে চালু করা যায়, সেখান থেকে আমার কৃষক যাতে সুবিধা পায় তার ব্যবস্থা আমরা করব। এছাড়াও কিশোরগঞ্জেও সুযোগ আছে আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার। সৈয়দপুর আমাদের শিক্ষানগরী, আমরা এটা বলি, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। বিভিন্ন জেলার মানুষ বা ছেলেমেয়েরা এখানে এসে বাসাবাড়ি নিয়ে এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়তেছে, লেখাপড়া করতেছে। আমাদের যেমন বাউস্ট আছে, আমাদের এখানে একটা সূচনা হয়েছিল যে মেডিকেল কলেজ স্থাপন করা। এই মেডিকেল কলেজ স্থাপন করার প্রকল্পটা এখন মুক্তিপুরে আছে। আগামী দিনে আমরা অবশ্যই চেষ্টা করব সৈয়দপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করে যাতে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা সহজেই সেখানে লেখাপড়া করে ডাক্তার হতে পারে। এবং ডাক্তারের অনেক প্রয়োজন আছে। আমরা আমাদের দেশের যত মানুষের সংখ্যা, সেই হিসাবে সরকারি যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু অপ্রতুল। আমরা এইটাকে মানে একটা অবস্থানে নিয়ে আসতে চাই যাতে এদেশের সাধারণ মানুষ সহজে চিকিৎসা সুবিধাটা পায়। আমাদের জন্য একটা খুশির খবর আছে যে আমাদের বন্ধু প্রতিম দেশ চায়না ইতিমধ্যে দারোয়ানি টেক্সটাইল মিলের কাছে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রকল্প প্রস্তুত করছে বা তৈরি করবে। সেখানে আমি বিশ্বাস করি যে আমাদের এই অঞ্চলের মানুষ সেখানে চিকিৎসার সুবিধাটা পাবে। এই সমস্ত ব্যাপারে আমরা সহযোগিতা করব। এবং একটি কথা আপনাদের জানাই যে আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সৈয়দপুর সম্পর্কে সম্যক ধারণা রাখেন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের 31 দফা কর্মসূচি হয়েছিল নিজেদের মধ্যে। এর মধ্যে উনি সৈয়দপুরের বিষয়ে একটা বিষয় উল্লেখ করেছেন যে সৈয়দপুরে এমন দক্ষ কারিগর আছে যাদের হাতে একটা যন্ত্রাংশ তুলে দিলে অবিকল তারা এটা তৈরি করে দিতে পারে। তা যেখানে আমাদের দলের বা আগামী দিনে যিনি রাষ্ট্র পরিচালনা করবে, যার মাথায় যেদিন বলছেন সেদিন বক্তব্যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা পরিকল্পনা আছে এদেশের মানুষের কর্মসংস্থান করা, এদেশের মানুষের জীবনমান উন্নত করা, এদেশের ছেলেমেয়েদের লেখাপড়া করা, এদেশের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া। আমরা যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছি, কৃষি কার্ডের কথা বলেছি, ব্যবসা বাণিজ্য যারা করবে তাদের সুযোগের ব্যবস্থা করেছি। এই সর্বক্ষেত্রে কাজ করার সুযোগ আমরা নিয়ে আমাদের এই উত্তরবঙ্গের বিশেষ করে কিশোরগঞ্জ এবং সৈয়দপুরের উন্নয়ন যাতে হয়, এদেশের মানুষ যেন দুবেলা কর্মসংস্থান হয় এবং কাজ করে যেন দুবেলা খেতে পারে।